আসসালামু আলাইকুম। আমি আরাফাত রহমান, ঢাকা মেডিকেল কলেজ। তো আজকে আমি মেইনলি কোনো পড়াশোনা রিলেটেড কিছু বলতে আসিনি। আমি একটা গল্প করতে এসেছি মেইনলি তোমাদের সাথে। কিসের গল্প? তো সবাই মোটামুটি অনেকে জানো, অনেকে জানো না। আমি একজন সেকেন্ড টাইমার। তো সেকেন্ড টাইমার মানে কি, আমি ফার্স্ট টাইমে চান্স মিস করেছিলাম। তো ফার্স্ট টাইমে আমি যে চান্স মিস করেছিলাম এটারই আজকে একটা গল্প বলতে এসেছি। একটা না কয়েকটা গল্প যে কেন আমি চান্সটা মিস করলাম মেইনলি। ফার্স্ট টাইমে আমি কেন চান্স পেলাম না? ফার্স্ট টাইমে আমার কেন একবারে মেডিকেলে কাটমার্ক এসে থেমে গেল মারটা? তো আমি সেকেন্ড টাইম পুরা জার্নিতে এই জিনিসটা ভাবতাম যে কেন হলো না, কেন হলো না? তো কয়েকটা জিনিস ফিগার আউট করলাম যে আমার মেইনলি চান্সটা কেন হলো না? যে জিনিসটা আমি সেকেন্ড টাইমে ওভারকাম করতে পেরেছি বলে এখানে আসতে পেরেছি। তো তোমাদের অ্যাডমিশন শুরু হয়ে গেছে কয়দিন ধরেই। তো অনেকে এখন কোচিং-টোচিং পড়াশোনা সব শুরু করে দিয়েছো। তো এখন যেহেতু শুরুর দিকে শুরু তোমাদের অ্যাডমিশন, তো এখন থেকে তুমি শুরু করে এই ভুলগুলা করবা না। এজন্যই মেইনলি ভিডিওটা দেওয়া যে এই ভুলগুলা দয়া করে প্লিজ করবা না। কি, কি ভুল? ১ম এ আসছে সবচেয়ে ইম্পোর্টেন্ট, টাইম ওয়েস্টিং। টাইম ওয়েস্টিং মানে কি? দেখ, আমি যদি আমার গল্প বলি, আমি তো ফার্স্ট টাইমে ছিলাম, অফলাইন ব্রাঞ্চে ছিলাম কোনো একটা কোচিংয়ে। তো ওখানে করতাম কি, যেতে আমার লাগতো ৩০ মিনিট, যেতাম। যেয়ে ফ্রেন্ডদের সাথে গল্প শুরু করতাম। ক্লাস করতাম। ক্লাসের মধ্যে কি পড়তাম? অবশ্যই পড়তাম না। পিছে দেখছি আমার ফ্রেন্ডরা গেম খেলছে, আমিও গেম খেলতাম। ফ্রেন্ডদের সাথে গল্প করতাম। ক্লাস শেষ হয়ে গেল ৩ ঘন্টার, তারপরে আসতাম। আসার সময় কি, বন্ধুদের সাথে আড্ডাবাজি শুরু করতাম। আমি জানি তোমরা যারা ভিডিও দেখছো, অনেকে এই কাজটা করো। যে কোচিংয়ে যাচ্ছি, পিছে বসে গেম খেলছি, গল্পগুজব করছি। অনেকে আবার কি বলবো, প্রিয়তমার সাথী হিসেবে যেতে চাও, পাশে বসতে চাও, সেজন্য অনেকে কোচিং এ যাও, গল্পগুজব করো। আসার সময় আবার গল্পগুজব করে আসো, চা-টা খেয়ে আসো। দেখা যাচ্ছে দিনে ৪ থেকে ৫ ঘন্টা এর পিছে চলে যাচ্ছে। তুমি বিশ্বাসও করতে পারবে না ৪ থেকে ৫ ঘন্টা কত একটা হিউজ টাইম। ৪ থেকে ৫ ঘন্টা এটা না করে যদি তুমি সেখানে ২ ঘন্টাও নিজে থেকে পড়ো, অনেক উপকার পাবা। এইজন্য ১ম কথা হচ্ছে টাইম ওয়েস্ট করা যাবে না। তোমাকে বুঝতে হবে তোমার জন্য কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটায় তোমার টাইম ওয়েস্ট হচ্ছে, কোনটা তোমার হচ্ছে না। যেখানে আমার টাইম ওয়েস্ট হবে সেই জিনিসটা আমার করা যাবে না। অনেকে রিলস দেখো, Facebook, Instagram অনেক কিছু চালাও। এগুলা অ্যাডমিশন টাইমে কোনোভাবেই করা যাবে না। আমারও স্ক্রিন টাইম ৪ থেকে ৫ ঘন্টা থাকতো ফার্স্ট টাইমে। দেখা যাচ্ছে যে রিলস দেখছিলাম, গেম খেলছি, বন্ধুদের সাথে গল্পগুজব করছি। না, অ্যাডমিশন কিন্তু এইটার না। অ্যাডমিশন এমনিতে সময় কম। তোমরা ২ বছরে ইন্টার লাইফে যা পড়ে এসেছো, সেই জিনিসটারই তোমার একটা জিস্ট, কি একটা রেজাল্ট দিবা, সেটাই হচ্ছে অ্যাডমিশন। তো এখানে সময় পাওয়া যাবে খুব কম। দেখা যাচ্ছে হাতে গুনে ২.৫ থেকে ৩ মাস পাও। এই ২.৫ থেকে ৩ মাসের মধ্যে তুমি যদি হিসাব করে দেখো, প্রতিদিন যদি ৫ ঘন্টা করে হয়, যদি আমি ২ মাসে ৩০ দিনে হিসাব করি, তাহলে কত হচ্ছে? মোটামুটি ৩০০ থেকে ২-৩০০ ঘন্টা আমি এগুলা টাইম ওয়েস্টিং এ পাঠায় দিচ্ছি। তো এগুলা করলে কি চান্স হবে? হবে না। এটা একটা হিউজ বড় একটা রেড ফ্ল্যাগ। এটা হওয়াই যাবে না। ২ নাম্বার কথা, ২ টাইপের স্টুডেন্ট পাওয়া যাবে এখন অ্যাডমিশন টাইপে। একটা হচ্ছে সব পড়বো ভাই, পড়ে ফাটায় ফেলবো। আরেকটা স্টুডেন্ট পাবে ভাই কিছু পড়বো না। মানে কি? অ্যাডমিশন তোমার যা পড়ার ছিল সব পড়া, লাইন বাই লাইন পড়ার, ওটার সময় চলে গেছে তোমার একাডেমিকে। এখন তোমার লাইন বাই লাইন সব পড়ার সময় না। এখন তোমাকে বুঝতে হবে কি আসবে, কি আসবে না। আমার মেডিকেলে কিন্তু সব থেকে জায়গা থেকে প্রশ্ন আসে না। বইয়ের 20% থেকে 30% জায়গার মধ্যে থেকে 80% কোয়েশ্চেন আসে। এই 80% জায়গা, এই 20% জায়গায় কোনটা আমাকে ফিগার আউট করতে হবে। আমি যদি উদাহরণ দিয়ে বলি, তোমার কি ফিজিক্সের এখন ম্যাথের ওই যে সূত্রগুলো প্রমাণ করার দরকার আছে? নাই। তোমার কি এখন বড় ম্যাথ করার দরকার আছে মেডিকেল প্রিপারেশন এ? নাই। তুমি একবার কোশ্চেন ব্যাংকটা খুলে দেখো, এত বড় কি ম্যাথ আসে? আসে না। এখন তুমি যদি ইম্পোর্টেন্ট টপিক বাদ দাও, আমি খাদ্য সম্পর্কে কিছু পারি না। খাদ্যে কোন হরমোন লাগে, কিভাবে ডাইজেস্ট হয়, আমি কিছু জানি না। কিন্তু আমি পড়ছি কি, আমি হচ্ছে ওবেসিটিতে কি ওষুধ লাগে, কি খেলে ওবেসিটি হয়, এই টাইপের প্রশ্নগুলো আমি বইয়ের অংশগুলো রিডিং দিচ্ছি। এগুলো কি করা যাবে? যাবে না। এখন তোমাকে বুঝতে হবে কি জিনিসটা পড়বো, কি জিনিসটা পড়বো না। ক্লাসে ভাইয়ারা বইয়ে দাগিয়ে দেয় কোন জিনিসগুলো ইম্পোর্টেন্ট, সেই জিনিসগুলা কোনো ভাইয়ারা সবসময় সব ক্লাসেই দাগিয়ে দেয়। তো সেই লাইনগুলাতে, মূলত আমরা যেটাকে বলি দাগানো লাইন, সেই লাইনগুলাতে এমফাসিস বা ফোকাস দিতে হবে। আরেকটা স্টুডেন্ট পাওয়া যাবে কিছুই পড়বো না। একটা স্টুডেন্ট তো দেখছে সব পড়বো, আর একটা স্টুডেন্ট বলল আমি কিছুই পড়বো না। যে জিনিসটা ছিল আমার মধ্যে, আমি প্রচুর ফাঁকিবাজ ছিলাম। কোশ্চেন ব্যাংক খুলে দেখছি প্রাণীর আচরণ থেকে কোনো প্রশ্ন আসবে না, বাদ, ওই চ্যাপ্টার করবো না। জৈব যৌগ পরীক্ষা আজকে আমার, কিন্তু আমি দেখছি না, জৈব যৌগ তো আমি পারি না, কি করবো? বাদ, এক্সাম দিব না। ও এইখান থেকে জৈব যৌগের লাস্টে যে পলিমার টলিমারকরণ আছে, ওইগুলো থেকে কোশ্চেন খুব একটা কম আসে না, কি করবো? বাদ। এই বাদ করতে শেষের ১ মাস দেখবা যখন মডেল টেস্ট শুরু হবে, তোমার 50% সিলেবাস বাদ, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমি যদি বলি ফার্স্ট টাইমে আমি কিন্তু ফুল সিলেবাস শেষ করে যেতে পারিনি। কেন? এই মেন্টালিটিটা ছিল। এটা আসবে না, এটা বাদ। এটা আসবে না, এটা বাদ।
এখানে বিষয়টা হচ্ছে তোমাকে সব চ্যাপ্টার পড়তে হবে, যেখান থেকে আমার প্রশ্ন আসে সব পড়তে হবে, কিন্তু চ্যাপ্টারের মধ্যে কিছু কিছু জায়গা আছে সেগুলো থেকে প্রশ্ন কখনো আসে না, সেইগুলো বাদ দিতে হবে। আমি কখনো চ্যাপ্টার কোনো বাদ দিব না, যেখান থেকে আমার প্রশ্ন আসে সেগুলো আমি কখনো বাদ দিব না। বাদ দিব কোনগুলো, যেগুলো আমার মেডিকেল অ্যাডমিশনে লাগবে না, যদি বলা যায় সূত্র প্রতিপাদন কখনো আসবে না, এগুলা বাদ দিতে পারবো। তারপর আরো যদি বলি জৈব যৌগের হাতে কলমে এতগুলো বিক্রিয়া, এতগুলো হাতে কলমে বিক্রিয়া লেখার দরকার নেই, কারণ এত ডিটেলস বিক্রিয়া আসে না। তো এরকম দুইটা টাইপের স্টুডেন্ট যারা সব পড়বো মেন্টালিটিতে আছো, তারা আজ থেকে প্লিজ সব পড়বো এই মেন্টালিটি থেকে বেরাও। তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে, যেটার সময় হচ্ছে একাডেমিকে ছিল বেসিক ক্লিয়ার করে এসেছো, যদি না হয় এখন ক্লাসগুলো করবো, ওখানে কম্প্যাক্ট ক্লাস করে দেয় কি কি লাগবে শুধু সেই মাত্র। আর যে এই ক্যাটাগরিতে যারা আছো, ইনক্লুডিং মি, যেটা আমি ছিলাম প্রচুর ফাঁকিবাজ, এখনো ফাঁকিবাজ, তো এই ক্যাটাগরি যারা আছো এই মেন্টালিটিটা প্লিজ দয়া করে ছাড়ো, কারণ তুমি বলতে পারছো না মেডিকেলে কই থেকে আসবে। যদি বলি 12 নম্বর চ্যাপ্টার থেকে আসে না মেডিকেল অ্যাডমিশনের 2টা থেকে একটা কোশ্চিন দিয়ে দিল, তো এখন 2 মার্ক যদি তোমার চলে যায়, আসবে না করতে করতে যদি আসলে এক্সামে 2 মার্ক চলে যায়, তুমি বুঝতেও পারছো না 2 মার্কে কত 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 পজিশন পিছিয়ে যাবা। এখন 3 নাম্বার হট টপিক, 3 নাম্বারটা মেইন বুক ভার্সেস আদার্স বুক। একটা গল্প বলি। আমি মেইন বুক পড়তাম, দেখা যাচ্ছে ধরো আমি মেইন বুক পড়ছি, পড়ে আমার মার্ক আসবে 60 to 70, 75, 1 এরকম, কিন্তু আমার একটা ফ্রেন্ড করছে কি 90 মার্ক পাচ্ছে। কেন পাচ্ছে? ওই ফ্রেন্ডটা আবার আমাকে বলেছিল যে আমি হচ্ছে পাচ্ছি, এত মার্ক পাচ্ছি কারণ আমি হচ্ছে কোচিং এর নির্দিষ্ট একটা বই থাকে ওইখান থেকে, তুমি দেখে থাকবা কোচিং এর প্রশ্নগুলা ওই নির্দিষ্ট বই থেকে করে। তো এখন আমি যদি 90% মার্ক পাওয়ার আশায় সেই বইগুলো যদি আমি পড়ি, বা 85-এর মার্ক আশা পাওয়ার জন্য এই বইটা পড়ি, আমি সাময়িকভাবে অনেক মার্ক পাবো, ঠিক আছে, কিন্তু লং রানে যখন আমি মডেল টেস্ট দিয়ে যাবো আমি কিছু পারবো না। আমি আমার অনেক ফ্রেন্ডদেরকে দেখেছি, অনেক ফ্রেন্ডের সাথে কথা হচ্ছে। একটা কথা বলি, একটা স্টুডেন্ট সেকেন্ড টাইমার এখন এসেছিল, তো ওর সাথে অনেকক্ষণ ধরে কথা হলো, তো বললো যে ভাই ফার্স্ট টাইমে আমি তখন বইয়ের কথা জিজ্ঞাসা করলাম, ওই বললো যে আমার কাছে তো হাজারডি স্যারের বই নাই, আমার কাছে তো ফিজিক্স রিসার্চের বই নাই। তাহলে তখন আমি বললাম তাহলে তুমি পড়লা কি থেকে, ফার্স্ট টাইমে কি পড়লা? তখন ওকে বলে কোন একটা ভাই, বড় একটা মেডিকেলের ভাই ওকে বলেছিল যে এগুলা পড়লে লাভ নাই, অমুক কোচিং এ তমুক একটা বই আছে, ওই বইটা থেকে মোটামুটি সব কোশ্চিন কমন পাবো, ওইটাই পড়ো। ওই করেছে কি সেম কাজ করা শুরু করেছে, ওই বইগুলাই পড়া শুরু করেছে, কিন্তু এখান থেকে মেইন বই থেকে দূরে চলে গেছে, ইভেন বইটাও কিনে নিছে। তো এইগুলা কাজ করলে কি হচ্ছে, ইভেনচুয়ালি সে মেডিকেল আসতে পারেনি, এখন সেকেন্ড টাইমে তাকে দাগে দাগে ফুল বইটা পড়তে হচ্ছে। তো এই কাজটা যদি করো, কোচিং এ যদি ভালো মার্ক পাওয়ার আশায় তুমি ওইগুলা বই পড়তে লাগো, তাহলে তুমি কোচিং এ ঠিক আছে উইকলি ডেইলিতে পাবা, মান্থলিতেও ভালো মার্ক পাবা, কিন্তু যখন মডেল টেস্টে যাবা তোমার কোথাও গোছানো থাকবে না পড়াশোনা, তোমার রেসিডুয়াল নলেজ থাকবে না, কিছু থাকবে না, কারণ ইভেনচুয়ালি পরীক্ষার হলে কোশ্চিন কই থেকে করবে স্যাররা? অবশ্যই মেইন বই, অবশ্যই কোচিং এর সহায়ক বই থেকে অবশ্যই করবে না। তো এটা একটা বিষয়। এখন আমাকে কোচিং এর জন্য আদার্স বুক পড়া যাবে না, কখন পড়বো? যখন আমার মেইন বই হয়ে যাবে, তখন আমি হেল্পিং হিসেবে আমি পড়তে পারি, অনেক কিছু গোছানো থাকে, ওইগুলো আমি বইয়ে লাগাই দিতে পারি, লিখে নিতে পারি, অনেক এক্সট্রা জিনিস দেওয়া থাকে, ওইগুলো আমরা লিখে নিতে পারি, কিন্তু কখনো আমি আদার্স বুককে প্রায়োরিটি দিয়ে মেইন বুককে ডিফাইভ করতে পারবো না। মেইন বুক অবশ্যই 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 পড়তে হবে। 4 নম্বর কথা হচ্ছে নট ইনাফ এক্সাম, নট ইনাফ প্র্যাকটিস। আমি যদি সারাদিন টিভিতে খেলা দেখি, ফুটবল, মেসি 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 করি, আমি মাঠে গিয়ে খেলতে পারবো না, কারণ কি আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স নাই। এখন আমি সারাদিন যদি বই পড়ি সব পড়ে যাচ্ছি, কিন্তু আমি যদি এমসিকিউ প্র্যাকটিস না করি, মেডিকেল অ্যাডমিশনে আমার এমসিকিউ আসবে, কিন্তু আমি যদি এমসিকিউ প্র্যাকটিস না না করি, তাহলে তো আমি পরীক্ষার হলে দাগাতে পারবো না। এটার উৎকৃষ্ট প্রমাণ আমি পেয়েছিলাম আমি আমার এক্সামে। আমি সব বই পড়তাম কিন্তু কোন এক্সাম দিতাম, আমার এক্সাম ডিলেমা, এক্সাম ফোবিয়া ছিল অনেকটা, কারণ আমি এক্সাম দিতে অনেক ভয় পেতাম। পড়া হচ্ছে না, থাক পরীক্ষায় দিব না, কি হবে পরীক্ষা না দিই দু একটা, তাই না? তো এরকম এটা করা যাবে না। তো আমি যখন এক্সাম দিতাম না, হয়েছিল কি আমার এক্সাম হল সম্পর্কে কোনো ধারণা হতো না, আমার প্র্যাকটিস করা হতো না, আমি 4টা অপশন দেখলে কনফিউজ হয়েছিলাম। সেই জিনিসটা আমি মেইন এক্সামে যে ব্লান্ডার করে এসেছি, আমি মেইন এক্সামে আমি জানা, আমি নিজে এখনো দেখি, আমি যখন 24-25 সালের কোশ্চিনটা দেখি আমি এখনো দেখি আমার নিজের হাতে জানা 5 থেকে 6টা আমি কোশ্চিন ভুল করেছি। কেন? কারণ আমি অপশন দেখে কনফিউজড হয়ে গেছি। অপশন দেখে কনফিউজড আমি কখন হই? যখন আমার এনাফ প্র্যাকটিস করা হয় না কোশ্চেন। তো এজন্য প্রচুর প্রশ্ন, আমার যত পারবো আমাকে হচ্ছে মেইন বুক পড়তে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্রচুর এমসিকিউ। এজন্য তুমি কোচিং অনলাইনে এক্সাম দিতে পারো, অফলাইনে এক্সাম দিতে পারো, কোনো যদি তোমার প্র্যাকটিস বুক থাকে সেগুলো করতে পারো। সোর্স ডাজেন্ট ম্যাটার, কি ম্যাটার করবে আমি প্র্যাকটিস করছি কিনা। আমি যদি পার চ্যাপ্টারে 300 থেকে 400 এমসিকিউ সলভ করি, আমার কোথায় বাকি থাকলো? আমার গ্যাপটা কোথায় থাকলো আমি তো বুঝি না। একটা চ্যাপ্টারে থাকেই হচ্ছে কয়েকটা লাইন, ধরো কয়েকটা পেজ, 50 পেজ, 50 পেজ থেকে যদি আমি 300 থেকে 400টা এমসিকিউ বের করে আনি, স্ট্যান্ডার্ড মানের এমসিকিউ বের করে আনি, সেগুলো যদি আমি প্র্যাকটিস করি, আমার কি মেডিকেল এক্সামে বাধার কোনো চান্স আছে? অবশ্যই নাই। আর 2 নাম্বার কথা এখানে এড করা হয়নি, ওটা হচ্ছে রিভিশন। আমি আজকে পড়ছি একটা চ্যাপ্টার,
কালকে পর্যন্ত অবশ্যই আমার মনে থাকবে, অবশ্যই মনে থাকবে। উইকলি এক্সাম পর্যন্ত আমার মনে থাকবে 7 দিন, কারণ আমাদের রেসিডুয়াল নলেজ কিছুটা ধরে রাখতে পারে। কিন্তু 10 থেকে 15 দিন যাওয়ার পরে নতুন যখন আমার ইনফো মাথার মধ্যে আসবে, পুরানো ইনফোগুলো আমার মাথা বের করে দিতে চাইবে। এই জন্য আমি কি করা হয়, আমরা ডেইলিতে ভালো হয়, উইকলিতে ভালো হয়, কিন্তু মান্থলিতে যে বা মডেল টেস্টে যে বিপর্যস্ত অবস্থা হয়ে যায়, মার্ক আসে না। এই জন্য কি করা যায়, এই জন্য ঘন ঘন রিভিশন দিতে হবে। বলা হয় তাকে 4 থেকে 5 বার তো বই কমপ্লিট করে যেতেই হবে মেডিকেলের আগে, মানে এছাড়া রেসিডুয়াল নলেজ খুব একটা কাজ করে না। তো কোয়ান্টিটি ম্যাটার করে না, যে যতবার পারবা ততবার, দরকার হলে 5 6 7 8, কিন্তু কোয়ালিটি ভাবে দিতে হবে। আর রিভিশন দিব কিভাবে, ডেইলিতে আমি একবার পড়ছি ডেইলি এক্সামের জন্য, উইকলি এক্সামের জন্য 4 থেকে 5 দিন পর পড়া হচ্ছে। এইখানে একটা এক্সট্রা কাজ করতে হবে মনে রাখার জন্য। কারণ আমি যতবার রিভিশন দিব, আমার ফটো মেমোরি তত আমার মাথার মধ্যে সেট করবে। যত সেট করবে, আমি পরীক্ষার হলে ততটা ইনপুট দিতে পারবো। যদি আমি রিভিশন না দিই, আমার কিন্তু কখনোই মনে থাকবে না আমার ইনফরমেশন। এটা আমি ফিল করতে পেরেছিলাম সেকেন্ড টাইমে। যত আমার প্রচুর রিভিশন দেওয়া হয়েছিল। এইজন্য আমি এখনো যখন কোনো বই দেখি বা পড়ি, আমি ইনফরমেশনটা এখনো আমার মনে আছে মাথায় রিকল। মানে এতবার আমি পড়েছি, আমার এই প্রায় ১ বছর হয়ে গেল অ্যাডমিশনের, ৭-৮ মাস হয়ে গেল। আমার এখনো কিন্তু ইনফোগুলা মনে আছে। কারণ কি? প্রচুর রিভিশন দিয়েছি আর প্রচুর প্র্যাকটিস সলভ করি, কোয়েশ্চেন সলভ করেছিলাম আমি। আর মিডল এ একটা এক্সট্রা যেটা কাজের কথা বলছিলাম, সেটা হচ্ছে ৭ থেকে ১০ দিন, ৭ দিন যখন আমার উইকলি হয়ে গেল, মান্থলির আগে তো এর মধ্যে আমার আর চ্যাপ্টার পড়ার টাইম থাকছে না। আমি একটা নির্দিষ্ট সময় বাইর করে, সপ্তাহের ১ দিন যেখানে আমার চাপ কম, যেদিন ধরো ছোট চ্যাপ্টারের পরীক্ষা আছে, ওইদিন আমার চাপ কম, ফ্রি টাইম পাওয়া যায়। অথবা শুক্রবার করে, যেদিন আমার টাইম কম, ওইদিন আমি ১ দিন করে যে ভাইটাল চ্যাপ্টার গুলা, ওইটা একবার শুধু দাগানো লাইনটা রিভিশন দিয়ে যাবো। তোমার মনে হতে পারে আমি সব ভুলে যাচ্ছি। তোমার মনে হতে পারে আমি সব, অনেক সময় লাগছে আমার। কিন্তু সময় লাগতে দাও। তুমি ভুলে যাও। কিন্তু তুমি একবার জাস্ট দেখো। তোমার কাজ হচ্ছে খালি দেখে যাওয়া, নট পারা। তুমি খালি রিভিশন দিতে থাকো, দিতে থাকো। বিলিভ মি, ৩-৪ বার যখন রিভিশন দিয়ে দিবা, তোমার টাইম অর্ধেকে নেমে আসবে। আমাকে যদি এখন একটা বড় চ্যাপ্টার দাও, শৈবাল ছত্রাক, আমার ৩০ মিনিট লাগবে রিভিশন দিতে। কারণ আমি প্রচুর রিভিশন দিয়েছি। তো রিভিশন যত দিবা, তোমার মাথায় ইনফো তত থাকবে। যত মাথায় ইনফো থাকবে, প্লাস আরেকটা কি হবে? টাইমটা কমে আসবে রিভিশন। তখন তোমার মডেল টেস্টে একদিনে একটা পুরা বই অথবা একটা পুরা পেপার সাবজেক্ট দিতে কোনো সমস্যা হবে না। তো যত বেশি এক্সাম দিব, মেইন বুককে প্রায়োরিটি রেখে, আর প্র্যাকটিস করব বেশি। আর ৫ নাম্বারটা হচ্ছে একটা এক্স ফ্যাক্টর। এক্স ফ্যাক্টর মানে কি? আমার মেডিকেলের চান্স না পাওয়াটা নির্ধারণ করে অনেকটা জিকে ইংলিশের উপর। কারণ আমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মোটামুটি সবাই পারে। সবাই এখানে জোর দিয়ে পড়ে। কিন্তু জোর দেয় না কোথায়? বিশেষ করে ফার্স্ট টাইমাররা, ইনক্লুডিং মি। আমার যারা ফ্রেন্ড সেকেন্ড টাইমে চান্স পেয়েছে, ফার্স্ট টাইমে পায়নি। সবারই একটা প্রবলেম জিকে ইংলিশ। তো প্লিজ জিকে ইংলিশে কোনোভাবে গ্যাপ দেওয়া যাবে না। জিকে ইংলিশ অনেক বোরিং, আমি মানছি। খুবই বোরিং। কিছু মনে থাকে না, খালি মুখস্থ করতে হয়। কিন্তু একটু কষ্ট করে এটা করতেই হবে। আমাকে সপ্তাহে প্রতিদিন ১ থেকে ১.৫ ঘন্টা, ১ থেকে ১.৫ ঘন্টা খুব একটা বেশি সময় না। ১ থেকে ১.৫ ঘন্টা রাখতে হবে জিকে ইংলিশের জন্য। আমি আজকে জিকে ১৯৭১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত পড়বো, অথবা ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত একবার রিভাইজ দিব, একটু কোয়েশ্চেন সলভ করব। কতক্ষণ লাগবে? হাতে গুনে ৪০, ৪৫, ৫০ মিনিট। আমি আজকে বাকি ৪০-৫০ মিনিট করব কি, নাউন ধরো, নাউন একটা টপিক নিলাম, নাউনটা একটু দেখে যাব। এভাবে যদি আমি প্রতিদিন জিকে ইংলিশটা না করি, জিকে ইংলিশ না পড়ি, আমার কিন্তু কখনোই মনে থাকবে না। জিকে ইংলিশ আমরা ফেলায় রাখি যে আমরা পরে পড়বো, উইকলি এক্সামের আগে পড়বো। আরে অনেক সময় তো আছে, মডেল টেস্টের আগে পড়ে নিব। হবে না, বিলিভ মি, হবে না, কখনোই সম্ভব না। যদি না এখন থেকে অল্প করে পড়া শুরু করো। তো জিকের জন্য একটু অল্প টাইম রাখো। আর লাস্টলি যে জিনিসটা হচ্ছে কনফিডেন্স ভার্সেস ওভার কনফিডেন্স। ফার্স্ট টাইমে আমার ছিল ওভার কনফিডেন্স। আমি যখন কোচিং এ পরীক্ষা দিচ্ছি, বাহ 75 মার্ক, 80 মার্ক, খুবই ভালো মার্ক, আমি তো মেডিকেলে চান্স পেয়ে গেছি অলরেডি। ওভার কনফিডেন্স দিয়ে কি করতাম? রিভিশন দিতাম না, প্র্যাকটিস করতাম না। এই ওভার কনফিডেন্সটা আমার ডুবাই দিয়েছিল। তো তোমার ওভার কনফিডেন্সের পার্থক্য কি? কনফিডেন্স থাকবে মানে কি, আমি চান্স পাবোই। আমি চান্স পেতে গেলে আমাকে যেগুলো প্র্যাকটিস করতে হয়, যত পড়তে হয়, সব আমি পড়বো। আর ওভার কনফিডেন্স মানে কি, আমি পাচ্ছি তো মার্ক, আমি মার্ক পাচ্ছি, সমস্যা নাই, তো আমি তো মেডিকেলে চান্স পেয়ে গেছি, এগুলো পড়ে কি হবে, এগুলো বাদ। তো ওভার কনফিডেন্স হওয়া যাবে না, ভুলেও হওয়া যাবে না। আমি মার্ক পাচ্ছি, ভালো, ঠিক কথা, ভালো কথা। আমি মার্ক পাচ্ছি বলে আমি পড়া ছেড়ে দিবো এমনটা না। আমি মার্ক পাচ্ছি, এই মার্কটা যেন আমি বহাল রাখতে পারি, সেই ব্যবস্থা করতে হবে। আর কনফিডেন্স লো হওয়া যাবে না। মেন্টালিটি অনেক ম্যাটার করে। মানে আমি যখন কোনো কিছু ভাবি, কোনো কিছু যদি চাই মনে প্রাণে, কনফিডেন্স থাকে পাওয়ার, ওটা আল্লাহই হেল্প করবে পাওয়াতে। ওটা দুনিয়ায় হেল্প করবে তোমাকে ওটা পাওয়াতে। আমি ফার্স্ট টাইম, আমার মেন্টালিটি এরকম ছিল না যে আমি একটা টপ মেডিকেলের মতো আসতে পারবো। আমার ছিল যে হলেই হয়ে গেল। একটা আরএমসি বা যেকোনো একটা মেডিকেল হলেই হয়ে গেল। এই মেন্টালিটিতে ছিলাম আমি ফার্স্ট টাইমে। তো সেকেন্ড টাইমে কি হয়েছিল? শুট ফর দ্য স্টার্স, ল্যান্ড অন দ্য মুন। একটাও যদি সেকেন্ড টাইমার ডিএমসি হয়, বাংলাদেশে চান্স পাই, সেটা হবো আমি। একজনও যদি চান্স পাই ডিএমসি সিট কমিয়ে একজনও যদি করে দেয়, সেটা হবো আমি।
এমন আমি জোর দিয়ে প্রিপারেশন নিয়েছিলাম। তো এটাই হচ্ছে কনফিডেন্স আর ওভার কনফিডেন্সের মধ্যে পার্থক্য। তো কনফিডেন্স হারানো যাবে না। সবসময় টার্গেট রাখতে হবে টপে। আমি টার্গেট মারবো ডিএমসিতে, আমি ডিএমসি হবে, না হলে আল্লাহ আরো ভালো কিছু দিবে। টার্গেট রাখবো সবসময় টপে। আমাকে হতেই হবে টপ। এই মেন্টালিটিতে নামতে হবে। কনফিডেন্স হারানো যাবে না। মার্ক কম আসছে আসুক। মার্ক কম আসেনি। কোশ্চেন এমনই করা হয় যে মার্ক কম আসে। মার্ক কম আসুক, কোনো সমস্যা নাই। এই নিয়ে প্যারা নেওয়ার কোনো দরকার হবে না। কোনো দরকার নাই। তো কনফিডেন্স হারানো যাবে না, আবার ওভার কনফিডেন্স হওয়া যাবে না। তো আমার মেইনলি এ কয়টাই ভুল ছিল ফার্স্ট টাইমে। আরো কোনো ভুল ছিল। তো মেইনলি এগুলাই হচ্ছে কমন ভুল, যেটা সবার মধ্যে এখন আমি দেখছি। এগুলাই হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে কমন, সবার ক্ষেত্রে আছে। তো প্লিজ ফার্স্ট টাইমাররা, তোমার সেকেন্ড টাইমার তোমার যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করতে পারো। ওরাও সেম ভুল করে গেছে। আমিও সেম ভুল করে গেছি। তো এগুলা ভুল অবশ্যই করবা না। এগুলো যদি ভুল করতে না পারো, দেখ ইনশাআল্লাহ তোমার ৩-৪ মাস পর মেডিকেলে চান্স হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম।